ফর্মে সাইন করতে হাতে নেওয়ার পরই বুকটা মুচড়ো দিয়ে উঠল। তাও নিরুপায় হয়ে সাইনটা দিতেই হলো, না হলে অপারেশন করতে আরো লেট হয়ে যাবে এবং মেয়েটি মারাও যেতে পারে। তাই 7-5 ভেবে অবশেষে সাইনটা দিয়েই দিলাম। সাইনটা দিয়ে বসে বসে ভাবতেছিলাম, কি করলাম আমি? এর পরবর্তী পরিস্থিতিটা কি হবে? পারব তো সামাল দিতে? ঈশ্বর, ভাবতেই পারছি না, কেমন জানি অস্বস্তি লাগছে। তখনই নার্স এসে আমাকে জিজ্ঞাসা করল, আপনার স্ত্রীর এত জখম হলো কি করে? আমি নার্সের ডাকে বাস্তবে ফিরলাম, কিন্তু তেমন প্রস্তুতভাবে ওরটা দিতে পারলাম না। নার্সের মুখ থেকে স্ত্রী কথাটা শুনতে কেমন জানি লাগল। তাও বললাম, জানি না। তবে এখন উনার কি অবস্থা? নার্স বলল, এখন আমি কিছুই বলতে পারবো না, অপারেশন শেষ হলে বলা যাবে। তবে অবস্থা ততটাও ভালো না, দোয়া করেন যেন উনি সুস্থ হয়ে যায়। বলেই নার্স চলে গেল। নার্সের কথাটা যেন আরও একটু বেশি চিন্তা ঢুকিয়ে দিল। কেননা বেঁচে থাকলে তাও মেয়েটিকে ওর বাড়িতে পাঠানো যাবে, কিন্তু যদি আবলতাবল কিছু ঘটে তখন কি হবে? কি করব আমি? ধুর, আর ভাবতেই পারছি না, মাথায় হাত দিয়ে বসে আছি। হঠাৎই ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি সুলতানার কল। রিসিভ করতেই চেঁচিয়ে বলে উঠল, আজও তুমি আসতে পারলে না? আজও তোমার আমার জন্য একটু সময় হলো না? আর কত ছোট করবে আমায় আমার বাবা মায়ের চোখে? আসলে আমার তোমার সাথে সম্পর্ক করাটাই ভুল হয়েছে। বলেই কলটা কেটে দিল। আমাকে কিছুই বলার সুযোগ দিলও না। তবে বেচারিরই বাকি দোষ। আজ ওর বাবা মায়ের সাথে দেখা করে ওকে বিয়ে করার কথা বলার ছিল। ভেবেছিলাম আগে ওর পরিবারকে পক্ষে এনে পড়ে নিজের পরিবারকে জানাবো, কারণ আমি জানতাম আমার মা আমার কথা ফেলতে পারবেন না। এর আগে ও দুদিন ওর বাবা মায়ের সাথে দেখা করার কথা ছিল, নানা রকম সমস্যার কারণে পারিনি। আজও পারলাম না। কি যে উঠকো একটা ঝামেলায় জড়িয়ে গেলাম, এখন সবই নষ্ট হওয়ার পথে। ভাবতে ভাবতে ফোনটা হাতে নিলাম। কল করার জন্য সুলতানাকে। তখনই নার্স এগিয়ে আসলো আমার দিকে। এখনই জরুরি ভিওইতে AB+ রক্ত লাগবে। 30 মিনিটের মধ্যে ব্যবস্থা করতে না পারলে রোগী মারাও যেতে পারে। নার্স কথাটা যেন বুকে এসে বিঁধল। রক্তের জন্য মেয়েটি মারা যাবে? না, তা হতে পারে না। আমি নার্সকে গিয়ে বললাম, আপনি সব রেডি করুন, আমি রক্তের ব্যবস্থা করছি। নার্সও সব ব্যবস্থা করতে চলে গেল। বসে বসে ভাবছি, বলে তো দিলাম, কিন্তু রক্তের ব্যবস্থা করব কিভাবে? তখনই হঠাৎ মনে পড়ল আরিফের কথা। আরিফের রক্তের গ্রুপ ও AB+। তাড়াতাড়ি আরিফকে কল করলাম। কল পেয়ে আরিফ চমকে গেল। হসপিটালে মানে? কার কি হয়েছে দোস্ত? আরিফ। আমি বললাম, এত প্রশ্ন না করে তাড়াতাড়ি চলে আসো, না হলে রক্তের অভাবে মেয়েটি মারা যাবে। মেয়েটি মানে? কোনো মেয়েটি? সুলতানার কিছু হয়নি তো? আরিফ। আমি বললাম, আরে আসলেই সব জানতে পারবি, আগে তো এখানে আসো। পরে আরিফ তাড়াতাড়ি হসপিটালে চলে আসলো। এসেই আমাকে জড়িয়ে ধরে, দোস্ত কার কি হয়েছে? আর তুই কোথাও ব্যথা পাসনি তো? আরিফ বলেই আমার মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করছিল। আরে বোকা না রে, আমি কোথাও ব্যথা পাইনি। এখন তোকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে বল?
আমি তোর জন্য সব করতে পারি দোস্ত, আরিফ। আরে জানি রে জানি। এখন শুধু এক ব্যাগ রক্ত দিলেই হবে। আমি। আরিফ আমাকে আশ্বস্ত করে বলল। আরে তুই এই নিয়েই এত চিন্তায় আছিস? এক ব্যাগ কেন, যত ব্যাগ লাগে বের করে নে। ভুলে গেছিস সেই দিনটার কথা, যেদিন তুই অপরিচিত হওয়া সত্ত্বেও আমার ছোট্ট বোনটিকে রক্ত দিয়ে বাঁচিয়েছিলি? আমি তো শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও ভুলব না, আরিফ। বাদ দে তো ওইসব কথা। ওইটা আমার কর্তব্য ছিল। আমি। তখন নার্স এসে বলল, আপনার স্ত্রীর অবস্থা বেশি ভালো নয়। রক্তের ব্যবস্থা কি হয়েছে? আমি মাথা নাড়িয়ে সায় দিলাম। আরিফ আমার দিকে ভূত দেখার মতো করে তাকাচ্ছিল। মনে হলো ওর মাথার উপর দিয়ে সবই বেরিয়ে গেছে। সব কিছুই ওর ভাবনার বাইরে। যাই হোক, ওর ভাবনার অবসান ঘটিয়ে নার্স রক্তের জন্য ওকে নিয়ে চলে গেল। আমি বসে বসে ভাবছিলাম, যদি মেয়েটি সুস্থ হয়ে যায় তবে বেশি রিস্ক না নিয়ে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিব। অন্যের জামেলা নিজের কাঁধে নিতে চাই না আর। আবারও ফোনে কল আসলো। তাকিয়ে দেখি সুলতানার কল। ধুর, আমি পরে সুলতানাকে কল করতে ভুলেই গেছি। এখন তো আবারও বাস দিবে। কি যে করি ভেবে ঠিক করলাম রিসিভই করব না। কিন্তু পরপর সুলতানা 3টা কল দিয়ে ফেলল। 4 নম্বর কলের সময় ফোনটা রিসিভ করলাম। রিসিভ করে দেখি ও কাঁদছে। আমারও বুকের ভেতরটা হু হু করে উঠল। বড্ড ভালোবাসি ওরে। 2 বছরের সম্পর্ক আমাদের। সুলতানাও আমায় অনেক ভালোবাসে, কেয়ার করে। কিন্তু আজকের ব্যবহারে ও খুব অভিমান করছে আমার উপর। তবে অভিমান করে বেশিক্ষণ থাকতে পারে না বলে নিজেই আবার কল করছে। আমি নিজেকে সামলে বললাম, বাবু কান্না করো না প্লিজ। তুমি কান্না করলে আমার খুব কষ্ট হয়। কথাটা বলতেই আরো বেশি করে কান্না করতে শুরু করল। বিশ্বাস করো বাবু, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আসলে তোমার কাছে যেতে নিছিলাম। তখনই হঠাৎ ছোট বোন কল করে বলল, মা নাকি খুব অসুস্থ। তাই তোমাকে না বলেই গ্রামে চলে আসছি আমি। মা অসুস্থ মানে? কি হয়েছে? আর এখন কেমন আছে? সুলতানা আছে আছে, আগের চেয়ে ভালো। আমি 2-3 দিনের মধ্যেই তোমার কাছে চলে আসব বাবু। প্লিজ আর রাগ করে থেকো না। খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি। বায় বলেই ফোনটা কেটে দিলাম। মনে হলো বুকের উপর থেকে একটা পাথর সরেছে। তবে একটু খারাপও লাগল। কেননা আমি সুলতানাকে সচরাচর মিথ্যা বলি না। আজকে বললাম, তাও মাকে জড়িয়ে। তবে আমি ইবা কি করব? নিরুপায় আমি। তাড়াতাড়ি ওই মেয়ে সুস্থ হয়ে গেলেই বাঁচি। মেয়েটিকে বাড়ি পাঠিয়ে দিয়েই আমার ছুটি। হঠাৎ পিছন থেকে আরিফ এসে আমায় ধরল। দোস্ত, কেসটা কি? কে এই মেয়ে? আর তোর কাছে ইবা কেন? নার্স ওই মেয়েকে তোর বউই বা কেন বলছে? তবে কি তুই? আরিফ। আরে না, না। কি বলছিস সেই সব? তোদের না জানিয়েই কি বিয়ে করে ফেলব নাকি? আমি। তবে কে এই মেয়ে? আরিফ। আমি বললাম, বলবো, একটু সময় দে। পরে আরিফকে সবই খুলে বললাম। আরিফ বলল, চিন্তা করার কিছুই নেই। আল্লাহ সহায় মেয়েটি সুস্থ হয়ে যাক। আমরা দুজন গিয়ে মেয়েটিকে ওর বাসায় ছেড়ে আসব। মেয়েটি সুস্থ হতে হতে প্রায় 1 সপ্তাহ লেগে গেল। এর মধ্যে রোজই আরিফ হসপিটালে আসতো আমার কাছে। সেই প্রথম মেয়েটিকে দেখে এসে আমায় বলেছিল, মেয়েটি কিন্তু অসম্ভব সুন্দর রে দোস্ত। আমি বললাম, জানি না, তেমন ভাবে দেখিনি কখনো। আমি
দেখেসনি তো কি হইছে, এখন গিয়ে দেখে আসো যা। আরিফ: ধুর, দেখে কি হবে? ওই মেয়ে সুন্দর হলেই আমার কি, আর না হলেই আমার কি? আমি। আরিফ পিঠে একটা থাপ্পড় মেরে বলল, ধুর শালা, তোর কি কোনো ফিলিংস কাজ করে না? আরিফ: করে তো, তবে শুধু মায়ে সুলতানার জন্য। খুব ভালোবাসিস না রে দোস্ত? আরিফ: হুম রে, অনেক। পরিবারের মানুষগুলোর পরে যদি কাউকে অনেক ভালোবাসি, সে হলো সুলতানা। আমি। দুজন আড্ডা দিচ্ছিলাম, তখন মেয়েটি পিছনে এসে দাঁড়াল। মেয়েটিকে দেখি আমি একটু নড়ে চড়ে দাঁড়ালাম। মেয়েটি মুখটা মলিন করে বলল, আমার জন্য আপনারা খুব কষ্ট করলেন তাই না? মেয়েটি। আমি কিছু বলতে যাব, তখনই আরিফ বলে উঠল, এইটা কোনো ব্যাপার না। এখন বলুন আপনার বাসা কোথায়? আপনার নাম কি? কি করেন? আরিফ। আমি তৎক্ষণাৎ আরিফের মুখ চেপে ধরলাম, কারণ ও যে হারে প্রশ্ন করা শুরু করেছে, এতে শুধু মেয়েটি নয়, আমি নিজেও বিব্রতবোধ করছিলাম। ও খুব কষ্টে হাত ছাড়িয়ে বলল, ওই শালা, এখনই দমটা আটকে প্রাণ পাখিটা বেরিয়ে যেত। আরিফ। আমি একটু রেগে, মুখটা একটু বন্ধ রাখবি প্লিজ? আমি। ওকে ওকে, চুপ কেড়ে গেলাম যা। আরিফ। মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে আমাদের কাণ্ড দেখছিল, পরে আর কোনো প্রশ্ন না করে। ওই দিনই মেয়েটিকে আমার বাসায় এনে তুললাম। ভেবে দেখলাম বাসায় নিয়ে ধীরে সুস্থে সব জানা যাবে। আমি একা ফ্ল্যাট নিয়ে থাকতাম, ছোট খাটো জব করি আর পড়াশোনা। গ্রামে আল্লাহর সহায় অনেক জমি জমা আছে। আমাদের পরিবার মোটামুটি অবস্থা সম্পন্ন। একা বাসায় থাকতাম বলেই মেয়েটিকে বাসায় আনতে তেমন কোনো সমস্যা হয়নি। বিকেলে বেলকুনিতে একটা চেয়ারে বসে বসে ভাবছি, যে করেই হোক সবকিছু জেনে তাড়াতাড়ি মেয়েটিকে বিদায় করতে হবে, না হলে কখন আবার সুলতানা বাসায় এসে দেখে ফেলে কে জানে। পরে তো আমাকে আর আস্ত রাখবে না। তখনই মেয়েটি আমার পাশে এসে দাঁড়াল। আমি একটা চেয়ার এগিয়ে দিয়ে বললাম, বসুন। আপনি না অসুস্থ? আমি। মেয়েটি বসে পড়ল, কিন্তু কোনো কথা বলছে না। আমি বললাম, আপনাকে কিছু বলার ছিল। আমার দিকে শুধু জিজ্ঞাসু চোখে তাকাল, তবে কোনো কথা বলল না। আপনার নাম কি? আমি। অনেকক্ষণ চুপ থেকে বলল, রাবেয়া আক্তার কাদুরি। মেয়েটি। থাকেন কোথায়? আর ওই দিন ওই রকম একটা নির্জন রাস্তায় পড়েছিলেন যে, কোথায় যাচ্ছিলেন? আপনার সাথে কি কেউ ছিল না? কি হলো বলেন? আমি একের পর এক প্রশ্ন করেই চলছি, কিন্তু ওর দেওয়ার কোনো নামই নেই। একটু পর মাথায় হাত দিয়ে রোমে চলে গেল। মনে হলো যেন প্রশ্নগুলো ওর মাথায় যন্ত্রণার সৃষ্টি করছে। তাই আর আমি পিছু নিলাম না। তখনই সুলতানার ফোন আসলো। রিসিভ করে অনেকক্ষণ কথা বলে গিয়ে দেখি কাদুরি ওর রুমে নেই। কি ব্যাপার, কোথায় গেল? সারা বাড়ি খুঁজলাম, কোথাও পেলাম না। পরে সারা বাড়ি খুঁজেও যখন পেলাম না, তখন হতাশ মনে খাটের উপর বসে আছি। তখনই দেখি কাদুরি আমার সামনে দাঁড়িয়ে। আমি একটু অবাক হয়ে গেলাম। সারা বাড়ি এত খুঁজলাম কিন্তু পেলাম না, এখন দেখি সামনে দাঁড়িয়ে। মেয়েটা কি ভূত নাকি? আমি ভাবতে ভাবতে কাদুরি আবারও আমার সামনে থেকে চলে গেল। এইবার আমি ওর পিছু পিছু ওর রুমে গেলাম। আমি পিছু নেওয়াতে কাদুরি একটু বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়ে রইল। কি বলবো বুঝতেছিলাম না, তাই একটু রাগ দেখিয়ে বললাম, কোথায় গিয়েছিলে তুমি?
জানো সারা বাড়িতে কত খুঁজেছি? মাথাই খারাপ করে দিয়েছিলে তুমি। আমি কিছুই বলল না, শুধু চুপ করে দাঁড়িয়ে রইল। তা দেখে আমার রাগটা দ্বিগুণ হয়ে গেল। তাই এইবার একটু বেশিই ধমকে বললাম, সমস্যা কি তোমার? কোনো প্রশ্নের ইউর দাও না কেন? কথা বলতে সমস্যা কি তোমার? এখন থেকে যা বলবো তা শুনে চলবে ওকে? আমি মাথা নাড়িয়ে সায় দিল ওকে। কি ব্যাপার এখন ও মাথা নাড়াচ্ছ? মুখে বলো। আমি ওকে, কাদুরি। একটু হেসে বললাম, এই তো লক্ষ্মী মেয়ে। এইবার বলো, কোথায় গিয়েছিলে? আমি ছাদে, কাদুরি। ও, তাই তো খুঁজে পাচ্ছিলাম না। এখন থেকে না বলে কোথাও যাবে, নামনে থাকবে? আমি থাকবে, কাদুরি। ওকে, এইবার একটু রেস্ট নাও। আমি একটু মার্কেটে যাব। আমি আসার আগে ভুলেও দরজা খুলে বাইরে যাবে না। আমি বলেই মার্কেটে চলে গেলাম। মার্কেটে গিয়ে কাদুরির জন্য কয়েকটা জামা কাপড় কিনলাম। আর মেয়েদের প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আসলাম ওর জন্য। বাসায় এসে তো আমি পুরাই অবাক। খাবার টেবিলে অনেক রকমের আইটেম, আর সারা ঘর গুছানো। আমি কাদুরিকে ঠেকে বললাম, এই যে নাও। আমি কি এগুলো? কাদুরি হাতে নিয়েই দেখো না। আমি তারপর আমার হাত থেকে শপিংগুলো নিয়ে ওর রুমে চলে গেল। আমিও ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে খেতে বসলাম। প্লেটে ভাত নিয়ে ভাবছি এত কষ্ট করে মেয়েটা রান্না করেছে, আর আমি কিনা একাই খেয়ে ফেলছি। তাই তাকে ডাকতে রুমে গেলাম। রুমে গিয়ে দেখি কাদরিরি জানালা ধরে দাঁড়িয়ে আছে। আমি ডাকতেই চোখ মুছতে মুছতে আমার দিকে তাকালো। মনে হচ্ছে অনেক কেঁদেছে। মনটাই খারাপ হয়ে গেল। কেন যে মেয়েটা এমন চুপচাপ থাকে? কিছু খুলেও বলছে না যে বাড়ি পৌঁছে দেব। তবে আমাকেও যে বেশি দেরি করলে চলবে না, কারণ আমি সুলতানা আর আমার মাঝে কাউকে আনতে চাই না। কখন জানি আবার সুলতানা বাড়ি চলে আসে আর কাদুরিকে দেখে নেয়, আর আমার কপালে আগুন লাগে। যেভাবেই হোক আজকের মধ্যেই সবটা জানার চেষ্টা করব। তখনই কাদুরি আমায় ডেকে বলল, কি হলো? কি ভাবছেন এত? কাদুরি, কই কিছু না তো। চলো খাবে চলো। আমি এখন খাবো না। আপনি খেয়ে নিন। কাদুরি, খেতে বলছি, খাবে চলো। আমি আরে আমার ইচ্ছে করছে না। কাদুরি, আমি ধমকে বললাম, আমার কথার বাহিরে কথা বলতে মানা করছিলাম না? আসো, না হলে একা খেতে ভালো লাগবে না। আমি একটু জোরপূর্বকভাবে আমার সাথে খেতে বসালাম, কারণ আমি জানতাম একা একা খাবে না। খেতে খেতে কথা বলছিলাম। ইচ্ছে ছিল না না কথার ছলে সত্যিটা জানার। তোমার পরিবারে কে কে আছেন? আমি কেউ নাই। কাদুরি, কেউ নাই মানে? আমি কেউ নাই মানে কেউ নাই। কাদুরি, এইটা আবার কেমন কথা? তবে তুমি বড় হয়েছ কোথায়? আমি মামার বাড়ি। কাদুরি, ও সেটা বলবে তো। তো মামা কি করেন? আমি সরকারি জব। কাদুরি, মামার কোনো ছেলে মেয়ে নাই? আমি আছে, দুইটা ছেলে, একটা মেয়ে। কাদুরি, মামা তোমায় খুব আদর করত তাই না? আমি না, একদমই না। আমার বাবা মা ছোটবেলাতেই একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। সেই তখন থেকেই মামা বাড়ি থাকি। আমার মায়ের নামে অনেক সম্পত্তি ছিল, সেই জন্যই আমার মামা আমায় উনার কাছে এনে রেখেছিল। আমার মায়ের উইলে মায়ের অবর্তমানে সব সম্পত্তি আমার নামে ছিল।
তবে ইচ্ছে করলে আমি কাউকে তার মালিকানা দিতে পারব, তবে আমার প্রাপ্ত বয়স হওয়ার পর। তারা সে সুযোগটার আশায়ই ছিল। আমার মামা মামি মামাতো ভাইবোন কখনোই আমায় ভালোবাসত না, সহ্য করতে পারত না। দায় সারাভাবেই রেখে দিয়েছিল ওদের কাছে। শুধু মায় মামারও বড় ছেলেটা আমায় নিজের বোনের মতোই আদর করত। আমার প্রাপ্ত বয়স হওয়ার পরই আমার মামা নানাভাবে আমার থেকে সম্পত্তি হাসিল করার চেষ্টা করেছে, কিন্তু আমি কোনো মতেই দেইনি, কারণ আমি তো আর বোকা না, পড়াশোনা জানি। আমি বহু কষ্টে পড়াশোনা করতেছি, এইবার বিবিএ থার্ড ইয়ার। খরচ খরচা যা লাগে সবটাই আমি প্রাইভেট পড়িয়ে, আর যেটুকু কম পড়ত সেটুকু দিত আমার বড় মামাতো ভাই আমান ভাইয়া। এত কিছু করেও মামা চুপ যাননি। এখন উঠে পড়ে লেগেছে উনার এক পরিচিত বয়স্ক একটা ছেলের সাথে আমায় বিয়ে দিতে। মামি ও রাজি, শুধু মায় ভাইয়া বাদে। কিন্তু উনি একা পেরে উঠতেছিল না। কিন্তু মামা মামি জোরপূর্বকভাবে এই বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমি ও সারাক্ষণ কান্নাকাটি করি। তাই ভাইয়া বাধ্য হয়েই ওই দিন আমাকে বাসা থেকে পালিয়ে আসতে বলছে। তাই ওই দিন বাসা থেকে পালাচ্ছিলাম, প্রাণপণে ছুটছিলাম, কারণ আমি জানতাম আমার রুমে আমায় খোঁজ করে না পেলেই আমার শয়তান মামা মামি আমায় খুঁজতে বেরিয়ে পড়বে। কিন্তু হঠাৎই কোনো একটা গাড়ি এসে পিছন থেকে ধাক্কা মেরে চলে গেল। কাদুরি। পরের ঘটনা তো আপনি সবই জানেন। আমি আপনাকে এতদিন কিছুই বলিনি, কারণ যদি আপনি জোর করে আবার আমায় মামা বাড়ি দিয়ে আসেন। কাদুরি। এতক্ষণ কথাগুলো খুব মনোযোগ সহিত শুনছিলাম। কথাগুলো বলতে বলতে কাদুরি খুব কাঁদতেছিল। এখনও কেঁদেই চলছে। আর কাঁদবে নাই বা কেন, এতটুকু জীবনে কত কিছুই না সহ্য করতে হয়েছে মেয়েটাকে। আমি হাত ধুইয়ে কাদুরির কাছে গেলাম। ওর মাথায় হাত রেখে বললাম, আমি কখনোই তোমায় জোর করে তোমার মামার বাসায় পাঠাবো না। তুমি যতদিন ইচ্ছে এই বাড়ি থাকতে পারো। এখন আর কান্না করো না, তাড়াতাড়ি খেয়ে নাও। ছাদে বসে দুজন একটু গল্প করব। আমি কথাটা বলেই নিজের রুমে চলে গেলাম। রুমে বসে ভাবছি বলে তো দিলাম, এখন কি করব, কিভাবে এই বাসায় বেশি দিন রাখব। নানা রকম প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। তখনই সুলতানার কল আসলো। পরে অনেকক্ষণ কথা বলে কাদুরির রুমে গিয়ে দেখি ও ঘুমিয়ে পড়েছে। তাই আমিও আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নামাজ শেষ করে আবারও শুয়ে পড়লাম। খুব ঘুম ঘুম লাগছিল। ভাবছিলাম অফিস যাওয়ার একটু আগে উঠে রান্না শেষ করে অফিসে চলে যাব, কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেল। ফোন হাতে নিয়ে দেখি রেডি হওয়ার জন্য হাতে মায় 20 মিনিট আছে। তাই তড়িগড়ি করে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি খাবার টেবিলে সব রেডি। মনটাই ভালো হয়ে গেল। মেয়েটা কাজের ও বটে। তারপর আমি খেতে খেতে কাদুরি আমার দুপুরের খাবার ও রেডি করে দিয়ে দিল। আমি চলে যেতে নিব, তখনই বলল, একটা জিনিস এনে দিবেন আমায়। কাদুরি। আমি বললাম, অবশ্যই, কি আনতে হবে বলো। আমি একটা কুরআন। কাদুরি। ওকে, আসার সময় নিয়ে আসব। আমি বিকেলে বাসায় এসে অনেকক্ষণ কলিং বেল চাপলাম। দরজা খোলার নামই নেই। বিরক্ত আর চিন্তা দুইটাই হচ্ছিল। মনে হচ্ছিল ওর কাছে একটা ফোন থাকলে ভালো হতো। এখন কল তো অনতত করতে পারতাম। দরজা আটকে ঘুমিয়েই পড়ল নাকি কে জানে। আর কখন এই ঘুম ভাঙে তাও জানি না। নাকি সারাটা বিকাল বাইরেই বসে থেকে কাটাতে হবে। হায় রে কপাল, নিজের ঘরে নিজেই ঢুকতে পারছি না।
ভাবতে ভাবতেই কাদুরি এসে দরজাটা খুলল। আমি কিছু বলতে নেব তখনই বলল, সরি, নামাজ পড়তেছিলাম তাই দরজা খুলতে লেট হলো। কাদুরি, ঠিক আছে, আমি বলেই কুরআনটা ওর হাতে ধরিয়ে দিয়ে ভিতরে চলে গেলাম। কুরআনটা কাদুরির হাতে দিয়ে ভিতরে চলে গেলাম। পরে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে টিভি দেখছিলাম। তখনই মায়ের ফোন রিসিভ করতেই ছোট বোন বলতে লাগল, কিরে ভাইয়া, ভুলে গেছিস নাকি? কলও তেমন করিস না, আবার কতদিন হলো বাসায়ও আসিস না। মা বলছিল তুই না আসলে নাকি মা নিজেই আসবে তোর সাথে দেখা করতে। রূপা, কি? একটু ভয় পেয়ে গেলাম, তাই বললাম, এখনই কেন? মাকে বল কষ্ট করে শহরে আসতে হবে না, ছুটি হলে আমি নিজেই দেখা করতে চলে আসব। আমি তারপর মায়ের সাথে একটু কথা বলে ফোন রেখে দিলাম। তাকিয়ে দেখি কাদুরি পিছনে দাঁড়িয়ে। আপনি কবে আপনার বাড়ি যাবেন? কাদুরি, কেন? আমি, না, এমনি। কাদুরি বলেই চলে গেল। আমি জানি কেন জিজ্ঞাসা করেছে। আমি গ্রামে গেলে ও একা কিভাবে থাকবে তাই। কিন্তু আমি যাব না, আর গেলেও সকালে যাব, বিকেলে চলে আসব, যাতে ওর কোনো অসুবিধা না হয়। এখন ভাবনা হলো মা গেলে একদিনেই আসতে দিবে কিনা। একটু পর কাদুরির রুমে গেলাম, কারণ অনেকক্ষণ হলো কাদুরিকে দেখছিলাম না। ওর রুমে গিয়ে দেখি ও মন খারাপ করে শুয়ে আছে। আমি রুমে ঢুকতেই উঠে বসল। ওর মন খারাপ থাকলে আমার একটুও ভালো লাগে না। মনে হয় আমি ওর জন্য এত কিছু করেও কিছুই করতে পারছি না। তাই ওকে বললাম, রেডি হয়ে নাও। আমি অবাক হয়ে, কেন? কাদুরি, তোমাকে নিয়ে একটু বাহিরে যাব। আমি যাব না। কাদুরি, কেন? আমি বোরকা না পরে বাহিরে যাই না। কাদুরি, ঈশ্বস পড়লাম তো মহা মুশকিলে, এখন বোরকা কোথায় পাই? তাই বাহিরে যাওয়ার প্লেনটা আজকের মতো বাদ করে দিলাম। রাতে নামাজ পড়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। কাদুরি ও নামাজ পড়ে কুরআন পড়ে ঘুমিয়ে পড়ল। ওর অভ্যাসগুলো আমার খুব ভালো লাগত, আর ও খুবই নম্র, ভদ্র, অমায়িক ব্যবহার। এখন রোজ সকালে ঘুম ভাঙত ওর কুরআন তিলাওয়াত শুনে। তাছাড়া ঘরে সব কাজ একা হাতেই করত। ঘর ধুয়ে মুছে একদম ঝকঝকে তকতকে করে রাখত। দেখলে মনে হতো যেন বাসায় থেকে সারাদিন এইসবই করে। প্রথমে ও আমার সাথে দরকারের বেশি কথা বলত না, কিন্তু এখন মোটামুটি কথা বলে, হাসে। ও আগের চেয়ে স্বাভাবিক হয়ে গেছে। ওকে দেখলে এখন নিজেরও ভালো লাগে। তবে ওকে ভালোবাসবো বা ওর প্রতি অন্যরকম কোনো ফিলিংস কাজ করত না। আমার মনে সারাক্ষণ সুলতানাই থাকত। ওরে নিয়ে স্বপ্নও দেখতাম। তবে প্রায় সময়ই কাদুরির সাথে গল্প করার সময় সুলতানার কল আসত। সুলতানার সাথে কথা বলার সময় কাদুরি চুপ করে ওইখান থেকে চলে আসত। ওই দিন আর আমার সাথে কোনো কথাই বলত না। একদিন অফিসে বসে কাদুরির কথা ভাবছিলাম। একা বাসায় কি না কি করছে কে জানে। একটা ফোন থাকলে তো খবর নেওয়া যেত। তাই বাসায় ফেরার পথে একটা ফোন ও একটা বোরকা কিনে নিয়ে আসলাম। ফোনটা হাতে নিয়ে বলল, এইটা দিয়ে আমি কি করব? কাদুরি, কি করবে মানে? ফোন দিয়ে মানুষ কি করে? আমি কি করে? কাদুরি, কথা বলে। তো আমি কার সাথে বলবো? কাদুরি, কেউ না থাকলে আর কি করবা, আমাকেই সারাদিন ফোন করো। আমি বলেই ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে খেতে খেতে বললাম, মাগরিবের নামাজের পর রেডি হয়ে নিও,
আজকে তোমাকে নিয়ে একটু বাইরে যাব আমি। ওকে বলেই চলে গেল। পরে সন্ধ্যায় দুজন একটু ঘুরতে বের হলাম। মোটামুটি অনেকটা সময় ঘুরলাম, অনেক কিছু খেলাম। রিকশা করে বাসায় ফেরার পথে হঠাৎ একটু দূরে সুলতানাকে চোখে পড়ল। ও ওর এক বোনের সাথে দাঁড়িয়ে আছে। আমি কোনো রকমে মুখ ডেকে ওইখান থেকে চলে আসলাম, কারণ দেখে ফেললেই শেষ। ততক্ষণে আমি খুব ঘামছিলাম। কাদুরি অবাক হয়ে বলল, কি হয়েছে, এত ঘামছেন যে? কাদুরি, না কিছু না, এমনি। আমি, এমনি কেউ এত ঘামে? এতক্ষণ তো সব ঠিকই ছিল। কাদুরি, বললাম তো কিছু না। কেন এত প্রশ্ন করে মাথা খারাপ করছো বলো তো? আমি, সাথে সাথে চুপ করে গেল কাদুরি। পরে আর একটা কথাও বলল না। সুলতানার সাথে কথা বলে মাই ফোনটা রেখেছি। তখন কাদুরি এসে বলল, আমি চলে যাব কাল সকালেই। খুব সকালেই চলে যাব। আপনার দেওয়া কিছুই সাথে নিতে চাই না। আমি যেমন এক কাপড়ে এসেছিলাম তেমন এক কাপড়েই চলে যাব। কাদুরি বলেই ওর রুমে চলে গেল। বুঝেছি খুব রাগ করেছে আমার উপর। আমার তখন তেমন ব্যবহার করাটা উচিত হয়নি। যাই হোক, রাগিয়েছি যেহেতু, রাগ আমাকেই ভাঙাতে হবে। তাছাড়া এখন ও যাবেই বা কোথায়? আমি নিজ দায়িত্বই ভালো দেখে কাদুরিকে বিয়ে দিয়ে দেব। তবেই সমস্যা শেষ। ততদিন ও এখানেই থাকবে। ওর রাগ ভাঙাতে ওর রুমে গেলাম। গিয়ে দেখি কান্না করছে। আমাকে দেখেই তাড়াতাড়ি চোখ মুছে ফেলল। কাছে গিয়ে বসতেই মুখটা ঘুরিয়ে নিল। আমি বললাম, কাল সকালেই কি চলে যাবে? আমি, হুম। কাদুরি, কোথায় যাবে? আমি, জানি না। কাদুরি, মামা বাড়ি ফিরে যাবে নাকি? আমি, কখনোই না। কাদুরি, তবে যাবেটা কোথায়? আমি বললাম, তো জানি না। কাদুরি রাগ উঠে গেল, দিলাম এক ধমক। থাপ্পড় মেরে দাঁতগুলো সব ফেলে দিব। ফাজিল মেয়ে, কে বলেছে তোমায় চলে যেতে? কোথাও যাবে না, এইখানেই থাকবে যতদিন আমি যেতে না বলবো, বুঝলে? আমি, হুমো ভয় ভয়। কাদুরি, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আমি বলেই নিজের রুমে চলে আসলাম। বসে বসে ভাবছি, বড্ড অভিমানী মেয়ে। একটু ধমকে কথা বলছি বলে বাড়ি থেকেই চলে যাবে, তাও কোথায় যাবে তা জানে না। যাই হোক, এখন ঘুমিয়ে পড়ি। সকাল সকাল উঠতে হবে। কাল তো আবার সুলতানার সাথে ঘুরতে যাওয়ার কথা। পরের দিন সকাল সকাল সুলতানার কাছে চলে গেলাম। সারাটা দিন সুলতানার কাছেই ছিলাম। সন্ধ্যা হয়ে গেছে। তখনই মনে পড়ল কাদুরি তো বাসায় একা, আর ও তো অন্ধকারে খুব ভয় পায়। তাই তাড়াহুড়ো করেই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু জ্যামের কারণে ওই দিন বাসায় ফিরতে ফিরতে 9টা বেজে গেছে। এর মধ্যে ও আমায় 15 বার কল করছে, কিন্তু ফোন সাইলেন্ট ছিল, দেখিনি। বাসায় এসে কলিং বেল চাপছিলাম, কিন্তু ও দরজা খুলছিলই না। তাই ওরে কল করতে নিয়েই দেখি ও যে এত বার কল করেছিল। ঈশ্বসিত বার কল করছে আর খেয়ালই পেলাম। বেচারি একা একা কত ভয় পেয়েছে কে জানে। পরে অনেকক্ষণ নক করার পর দরজা খুলে দিয়ে সাথে সাথে সামনে থেকে চলে গেল। বুঝেছি খুব রেগে আছে। সাথে সাথে কিছুই বললাম না। ভাবছিলাম ফ্রেশ হয়ে গিয়ে রাগ ভাঙাবো। তাই ফ্রেশ হয়ে গিয়ে ওর দরজায় অনেকবার নক করলাম, কিন্তু কিছুতেই দরজা খুলল না। খাবার টেবিলের অবস্থা দেখে বুঝলাম খায় ও নি। কি করি বুঝতেছিলাম না। ফোনে কল করেই চলছি,
কিন্তু রিসিভ করছে না। পরে মেসেজ করলাম, খুব খিদে পেয়েছে, কেউ যদি খেতে দিত তো খেতাম আমি। রিপ্লে দিল, টেবিলে দেওয়া আছে নিয়ে খেয়ে নিন কাদুরি। একা খাবো না, এখন আর একা খেতে ভালো লাগে না আমি। তো যার সাথে সারাদিন ছিলেন তাকে ডেকে নিলেই হয় কাদুরি। না, তার সাথে নয়, আমি কাদুরির সাথে খেতে চাই আমি। পারবো না। ইচ্ছে হলে নিয়ে খাক, না হলে নাই কাদুরি। প্লিজ আসো না, খুব খিদে পেয়েছে তো। আমি খাবার টেবিলে অপেক্ষা করছি আমি। পরে দেখি দরজা খুলে টেবিলে আসছে, আমাকে খেতে দিল, কিন্তু সে কিছুই নিল না। কি ব্যাপার, তুমি নিচ্ছ না কেন? খাবে না? আমি, না কাদুরি। কেন? আমি, ইচ্ছে নেই কাদুরি। মাঝে মাঝে ইচ্ছে না থাকলেও খেতে হয় আমি। আমি পারি না ইচ্ছার বাহিরে কিছু করতে কাদুরি। সরি আমি। সরি কেন? কাদুরি, এই যে বাসায় ফিরতে লেট হলো তাই। আর তুমি কি করে বুঝলে আমি আজকে সারাদিন আমার জিএফের সাথে ছিলাম? আমি কাল আপনাকে ফোনে কথা বলতে শুনেছিলাম, তখনই বুঝেছি। জিএফ কাছে তাই বলে একটা বার কলটা রিসিভ করবেন না কাদুরি। সরি, দেখিনি আমি। যাই হোক, আর এমনটি হবে না আমি। পরে অনেক বুঝিয়ে রাগ ভাঙ্গালাম। পরের দিন অফিসে চলে গেলাম। কাদুরি আমায় কয়েকবার কল করে। আমি কি করি, খাইছি কি না, কখন বাসায় আসব, নানা রকম কথা বলছিল। বুঝলাম বেচারি একা বাসায় মিস করতেছিল। এই দিকে আমার শরীরটাও ভালো না, তাই একটু তাড়াতাড়ি বাড়ি চলে গেলাম। রাতে খুব জ্বর হলো আমার। জ্বর অনেক বেড়ে গিয়েছিল, তাই অচেতন ছিলাম প্রায়। হঠাৎ রাতে সজাগ হয়ে দেখি কাদুরি মাথার কাছে বসে আছে। ঘড়িতে তাকিয়ে দেখি 3টা বাজে। কি ব্যাপার, ঘুমাবে না? আমি, আপনি ঘুমান তো। চুপ করে কাদুরি। তুমি ঘুমাবে না? আমি, পরে, আগে আপনি ঘুমান। আমি মাথায় জল পট্টি দিয়ে দিচ্ছি। জ্বর এখন আগের চেয়ে কমে গেছে কাদুরি। কাদুরির কথা শুনে আমি কপালে হাত দিয়ে দেখি এখনো অনেক জ্বর আছে আমার। তার মানে আগে আরো বেশি ছিল। তাই তো এমন মরার মতো পড়েছিলাম। পাশে তাকিয়ে দেখি বালতিতেও পানি। তার মানে মাথায়ও পানি দিয়েছে। কত সেবা করবে আর? রাত জাগলে তো পরে তুমি অসুস্থ হয়ে যাবে। পরে তোমার সেবা আবার কে করবে? আমি। আমার সেবা করতে হয় না, এমনি সুস্থ হয়ে যাই। মা মারা যাবার পর কেউ সেবা করেছে কিনা সন্দেহ কাদুরি। বলেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বুঝলাম বুকে অনেক কষ্ট চেপে রেখেছে। সুলতানা যদি লাইফে না থাকতো তবে কাদুরিকে আর হাত ছাড়া করতাম না। কারণ জানি না অন্য কারো কাছে সুখী হবে কিনা, কিন্তু আমার কাছে তো সুখী হওয়ার গ্যারান্টি দিতে পারতাম। হঠাৎই কাদুরির চিৎকারে বাস্তবে ফিরলাম। তাকিয়ে দেখি কাদুরি কখন জানি আমার সামনে থেকে চলে গেছে। কিন্তু চিৎকার কেন করল? চিৎকারটা কোথা থেকে আসছে তা অনুসরণ করে গিয়ে দেখি মেঝেতে পড়ে আছে কাদুরি। পানির বালতিটাও ভেঙে গেছে। কি ব্যাপার, কিভাবে কি হলো? আমি পানি নিতে আসছিলাম কাদুরি। কেন? আমি মাথায় দেওয়ার জন্য কাদুরি। কি দরকার ছিল আবার পানি দেওয়ার? জ্বর তো কমেই গেছে আমি। আবার তো বেড়ে যাচ্ছিল। যদি অনেক বেড়ে যায় তবে এত রাতে আমি কি করব? একা একা কোথায় নিয়ে যাব? তাই তো পানি ঢেলে জ্বরটাকে কমিয়ে রাখতে চেয়েছিলাম
কাদুরি। এখন যে উল্টো হলো। এইবার তোমায় কে সেবা করবে? আমি। আমি ঠিক আছি। কিছু হয়নি, কাদুরি। বলেই উঠতে গিয়ে উঠতে পারল না। কি আর করার, বাধ্য হয়েই কোলে করে ওর রুমে নিয়ে শুয়ে দিলাম। পরে ব্যথার একটা ট্যাবলেট খাইয়ে শুইয়ে দিলাম, যাতে ব্যথাটা কমে যায়। পরে 2 দিন জ্বর ছিল, তাই অফিস যেতে পারিনি। ওর ব্যথা ছিল, তাই কোনো কাজ করতে পারেনি। আমিই জ্বর নিয়ে সব কাজ করেছি। এখন দুজনই আল্লাহ সহায় সুস্থ। অফিসে চলে গেলাম। এর মধ্যে সুলতানাকে জ্বরের কথা বললামই না, যদি বাসায় চলে আসে এই ভয়। তবে ছুটির দিন ওর সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, তাই ওর কথা মতো ছুটির দিনে দুজন একটু ঘুরতে বের হলাম। ইচ্ছে ছিল আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসব, আর আসার পথে কাদুরির জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসব। তাই ওরে রাতে রান্না না করতে বলে গেলাম। আর বলে গেলাম কোনো সমস্যা হলে যেন সাথে সাথে কল করে। আমি আর সুলতানা বসে আছি, তখনই হঠাৎ কাদুরির কল। কিন্তু রিসিভ করার সাহস পাচ্ছিলাম না। সুলতানা বারবার জিজ্ঞাসা করছিল কে এতবার কল করছে। বলল, দাও আমি রিসিভ করছি। আর জিজ্ঞাসা করছি কেন বারবার কল করছে। আমি তখন নিরুপায় হয়ে পড়ছিলাম, তাই কথার মোড় ঘুরিয়ে কল কেটে ফোনটাই অফ করে রাখলাম। না হলে ওই দিনই আমার প্রেমের 12টা বাজত। সন্ধ্যায় বাসায় ফিরে দরজা নক করছিলাম। কয়েকবার নক করার পর দরজাটা খোলা হলো। দরজা খোলার পর আমি তো পুরাই অবাক। দরজা খুলল আমার বোন রূপা। আমি হা করে তাকিয়ে রইলাম। আমি কিছু বলার আগেই আমার হাত থেকে প্যাকেটটা নিয়ে চলে গেল রূপা। আমি কিছু বলতে নিব, কিন্তু কোনো কিছু বলার সুযোগই দিল না। তাড়াতাড়ি কাদুরিকে খুঁজতে লাগলাম, গিয়ে দেখি রান্না করছে। আমাকে দেখে ও মুখটা ফিরিয়ে নিল। দেখেই বুঝলাম খুব রেগে আছে। কিন্তু রেগে থাকলেই কি করার, কথা তো আমায় বলতেই হবে। তাই আগ বাড়িয়েই বললাম, কি ব্যাপার, আমি দাঁড়িয়ে আছি দেখেও মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন? আমি মুখ বেঁকে বলল, তো কি করব? কাদুরি, কি করবে মানে? কথা বলবে। আমি কি বলবো আপনার সাথে? যান এখান থেকে, দেখেন না রান্না করছি। কাদুরি, তো কি হইছে, রান্না করার সময় কথা বলা যাবে না? এই কথা কোনো মহাকবি বলেছেন। আমি জিএফ এর সাথে থাকার সময় ফোনে কথা বলা যাবে না, যে মহাকবি বলেছেন। সেই মহাকবি এই কথা বলেছেন। আর হ্যাঁ যান, আপনার মায়ের সাথে দেখা করে আসুন। উনি বলেছে আপনি আসলেই উনার কাছে পাঠাতাম। কাদুরি, আমি একটু মুখটা কালো করে বললাম, কি বলবো আমি এখন মাকে? আমি কি বলবেন আবার, যা সত্যি তাই। কাদুরি, কি সত্যি? আমি এই যে আমাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছেন। কাদুরি, কথাটা শুনে কেমন জানি একটু কষ্ট অনুভব হল। পারবো না। আমি কি পারবেন না? কাদুরি, এই কথা বলতে আমি কেন? সত্যি বলতে এত ভয় পাওয়ার কি আছে? আর তা না বললে আর কি বলবেন? কাদুরি, জানি না, তবে এইটা বলতে পারবো না। তুমি কি বলছো? আমি কিছুই না। কাদুরি, মানে? আমি মানে হলো আমাকে জিজ্ঞাসা করেছে আমি কে। আমি বলছি আপনাকে জিজ্ঞাসা করতে। তাই উনি বলছে ঠিক আছে আসুক, আজ রবিওরেই জিজ্ঞাসা করব তুমি কে। তারপর উনি রুমে চলে গেছেন। আর আমি আপনাকে মা এসেছে বলার জন্যই কতবার কল করলাম, আর আপনি তো। যাই হোক, এইবার যান, ঠেলা সামলান। কাদুরি।
বলেই হেসে ফেলল। আমিও মুখ বেঁকিয়ে মায়ের কাছে চলে গেলাম। মায়ের রুমে গিয়ে দেখি মা শুয়ে আছে। কপালে হাত রাখতেই মা চোখ খুলে তাকাল। কি ব্যাপার মা, না বলেই চলে আসলে যে? কি দরকার ছিল একা একা কষ্ট করে আসার? তুমি কল করলে তো আমি নিজেই গিয়ে নিয়ে আসতাম। আমি মম, তা তো বটেই। তোরে কল করে আসলে তো আর বাসায় এসে এই কাণ্ড দেখতাম না। নিজে নিজেই বিয়ে করে একদম সংসার শুরু করে দিয়েছিস। আমাকে একবার বলার প্রয়োজন বোধ করলি না? কেন রেরবি? মা, আসলে মা, আমি। থাক থাক, আর বলতে হবে না। বুঝেছি বুঝেছি। তবে মেয়েটিকে আমার বেশ লেগেছে। যেমনই রূপবতী তেমনি গুণবতী। তাছাড়া ধার্মিকও বটে। এ যুগে এমন মেয়ে তো দেখাই যায় না। মা, পিছন থেকে আমার বোন রূপা বলল। ভাইয়ার পছন্দ আছে বলতে হবে। রূপা মানে কি? আমি এসব কোনো মানে টানের আর ন্যাকা করতে হবে না। বউ আমার পছন্দ হয়েছে। মা, ওদের তো কোনো মতেই বুঝাতে পারছি না। আমি কাদুরিকে নয় সুলতানাকে বিয়ে করতে চাইবও করতে চাই। কাহিনীর মোড় পুরোই গুড়িয়ে দিল আমার মা। কি যে করি, কিছুই ভালো লাগছে না। ঠিক তখনই সুলতানার কল আসলো। কথা বলছিলাম, তখন রূপা এসে পিছন থেকে বলল, কিরে ভাইয়া, তুই কার সাথে এত আস্তে আস্তে কথা বলছিস? তুই ভাবিকে রেখে আবার চক্কর চালাস নাকি? রূপা কথাটা বলতেই কল কেটে দিলাম। কারণ কখন আবার সুলতানা যদি শুনে নেয়, তখন তো নতুন ঝামেলা। রূপা ততক্ষণে আমার কাছ থেকে চলে গেল। সন্ধ্যার পর ছাদে একা বসে বসে ভাবছি কি করব। তখনই পিছন থেকে কাদুরি বলল, কি ব্যাপার, এখানে এমন একা একা বসে আছেন কেন? কাদুরি, এমনি ভালো লাগছে না। আমি ভালো লাগছে না কেন? কাদুরি, জানি না। আমি জানেন না নাকি বলবেন না? কাদুরি, দূর, তুমি যাবে এখান থেকে? আমি না, যাব না। কাদুরি, কেন? আমি কারণ আপনাকে নিয়ে যেতে বলল মা। কাদুরি, মা? কার মা? আমি আপনার মা। কাদুরি, তো তুমি কেন মা বলছো? তোমার আবার মা হয়ে গেল কবে থেকে? এই যে মেয়ে, আমার বউ হওয়ার চিন্তা ভুলে ও মাথায় এনো না, বুঝলে? ওইটা শুধু একজন হবে সুলতানা। আমি জানি জানি, আপনাকে আর বলতে হবে না। আর হ্যাঁ, আপনি ও শুনে নিন, আমি সারা জীবন বিয়ে ছাড়া থাকলেও না আপনাকে বিয়ে করব না। হো কাদুরি, কেনামার মধ্যে সমস্যা কি? আমি কোনো সমস্যা নেই, কিন্তু আমি অন্যের স্বপ্ন ভেঙে নিজের স্বপ্ন সাজাই না। কাদুরি বলেই সাথে সাথে চলে গেল। তারপর কিছুক্ষণ বসে থেকে নিচে নেমে গেলাম। পরে সবাই একসাথে রাতের খাবার শেষ করে ঘুমাতে যাব। কিন্তু তা নিয়ে হয়ে গেল আরেক সমস্যা। মা তো মনে প্রাণে কাদুরিকে আমার বউই ভেবে নিয়েছে। তাই এখন তো আর দুজন দুই রুমে ঘুমানো যাবে না। তাও কাদুরি গিয়েছিল আলাদা রুমে। কিন্তু মা ভেবেছে আমরা ঝগড়া করেছি। তাই উনি কাদুরিকে কিছু নীতি কথা শুনিয়ে জোরপূর্বক আমার রুমে পাঠিয়ে দিল। বলল, বৌমা, তুমি কেন এই রুমে ঘুমাতে এসেছিস? রবির সাথে ঝগড়া করেছিস তাই না? মা, আরে মা না, এমনি আপনার সাথে ঘুমাতে খুব ইচ্ছে হচ্ছে তাই। ছোটবেলা মা মারা গেছে তো, তাই কখনোই মায়ের আদর পাইনি। তাই ভাবলাম এই সুযোগটা হাতছাড়া করব না। কাদুরি, কি যে বলছিস মা? বুঝি তো বুঝি, আমাকে বোকা বানাচ্ছিস তাই না? তোরা ঝগড়াই করেছিস।
কিন্তু আমি কোনো মতেই তোদের আজকে অভিমান করে দূরে থাকতে দিব না। কারণ জানিস তো, রাগ যত বাসি হয় ততই ঘন হয়। তাই তা তাড়াতাড়ি মিটিয়ে নেওয়াই ভালো। মা, কি আর করার, বেচারিকে অনিচ্ছা সত্ত্বেও আমার রুমে আসতে হলো। আমি এতক্ষণ মা আর ওর কথা শুনছিলাম। শেষ হতেই নিজের রুমে চলে আসলাম। এসেই ঘুমের ভান ধরে শুয়ে আছি। কি আর করবে, এসেই আমায় ডাকল। এই আমি রবি সাহেব, কাদুরি। মম, আমি। ঘুমাচ্ছেন? কাদুরি। তো এত রাতে কি করব? আমি। গল্প। কাদুরি। মানে? আমি। মানে, আমার সাথে গল্প করবেন যতদিন না আপনার মা এই বাসায় থাকে। কাদুরি। কি? এই কেমন কথা? আমার কি খেয়ে দে আর কোনো কাজ নেই নাকি? আমি। না, নেই। কাদুরি। নেই তো অফিস কে সামলায়? আমি। আপনি? কাদুরি। তবে যে বললে নেই। আমি। আরে আমি কি করব, আপনার মাই তো জোর করে আমায় এই রুমে পাঠালো। কাদুরি। ভালো কথা, তো কেন পাঠালো? আমি। ঘুমাতে। কাদুরি। তবে ঘুমাও। আমি। কি? খুব রেগে গিয়ে। কাদুরি। আরে রাগ কেন করছো? আমি। তো কি করব? যাই হোক, আপনি ঘুমান। আমি নিচে শুয়ে পড়ছি। কাদুরি। বলেই সত্যিই ও নিচে শুয়ে পড়ল। আমি ও খাটে শুয়ে পড়লাম। কিন্তু ওর জন্য খুব মায়া হচ্ছিল, কেননা খুব ঠান্ডা। আর ও এই ঠান্ডায় ফ্লোরে শুয়ে আছে। তাই ওরে ডেকে তুললাম। এই যে, শুনছ? আমি। হুম্মম বলেন। কাদুরি। উঠো। আমি। কেন? কাদুরি। চলো ছাদে যাই। আমি। কেন? কাদুরি। গল্প করতে ঘুম আসছে না। আমি। ওর কথা ভেবেই ওরে নিয়ে ছাদে চলে গেলাম, যাতে ওর একটু ভালো লাগে। তারপর দুজন গল্প করতে করতে ফজরের আজান হয়ে গেল। দুজনই নামাজ পড়তে চলে গেলাম। পরে সকালে আমি নাস্তা করে অফিসে চলে গেলাম। কাজ করছিলাম তখন সুলতানার কল করল। কল করেই দেখা করতে চাইল। তাই বিকেলে দেখা করতে গেলাম। হঠাৎই সুলতানা আমায় জড়িয়ে ধরে কান্না করতে শুরু করল। কি ব্যাপার, কান্না কেন করছো? কি হয়েছে, কিছু তো বলো। আমি। আমার বাসা থেকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। কি করব বলো তো? পারবো না তোমায় ছাড়া কাউকে বিয়ে করতে। মরে যাব তোমাকে ছাড়া। সুলতানা। কথাটা বলতেই মুখটা চেপে ধরলাম। কথাটায় যেন বুকে এসে বিঁধল। আমি ও যে অনেক ভালোবাসি ওরে। তাই সান্ত্বনা দিয়ে বললাম, কি বলছো এইসব পাগলের মতো? কিছু একটা করব আমি। চিন্তা করো না। আমি। কি করবে তুমি? সুলতানা। আরে বললাম তো, কিছু একটা ব্যবস্থা করব আমি। আমি। সুলতানা হঠাৎ আমার হাতটা ধরে। এই রবি, শুনো না। সুলতানা। কি? আমি। চলো না পালিয়ে যাই। সুলতানা। কি? একটু অবাক হয়ে। আমি। এত অবাক হওয়ার কি আছে? ভালোবাসো না আমায়? সুলতানা। বাসি তো, অনেক ভালোবাসি। আমি। তবে এত ভাবার কি আছে? তাছাড়া আর কোনো পথই এখন নাই। না হয় তোমার মাকে আমার বাসায় পাঠাও। সুলতানা। কি যে বলি বুঝতেছিলাম না। কারণ এইটা এখন কোনো মতেই সম্ভব না। কিছুদিন আগে হলেও হতো। কিন্তু এখন মা কাদুরিকে বউ হিসেবে মনে প্রাণে মেনে নিয়েছে। এখন তো কোনো মতেই সুলতানার ব্যাপারে বলা যাবে না। এই রবি, এক কাজ করলে কেমন হয়? সুলতানা। কি কাজ? আমি। তুমি তো একা বাসায় থাকো।
যদি ওইখানে গিয়ে আমিও থাকি? সুলতানা, একটু ভয় পেয়ে গেলাম। ওই না, একদমই না। আমি। কেন? সমস্যা কি? এমনিতেও কিছুদিন পর থেকে তো ওই বাড়িটাতে আমিই থাকব, তাই না? সুলতানা, হুম্মম, কিন্তু এখন বাসায় মা আসছে। তাই সম্ভবই না। আমি। মা আসছে? আমাকে তো একবারও বললে না। সুলতানা, মনে নাই। আমি। মনে নাই মানে? তুমি না কেমন জানি হয়ে যাচ্ছ। সবই ভুলে যাও এখন। আগে তো এমন হতো না। কি হইছে তোমার? সুলতানা, কই কিছু না তো। বাদ দাও। চলো আজকের মতো উঠি। বাকি কথা ফোনেই বলে নেওয়া যাবে। আমি। বলেই কথার মোড় ঘুরিয়ে একটু ঘুরে ফিরে পড়ে বাসায় চলে আসলাম। রাতে শুয়ে আছি। কাদুরি ও পাশে শুয়ে আছে। বিছানার মাঝে শুধু একটা বালিশ। কারণ রোজ রাতে তো আর গল্প করে কাটানো যাবে না। অফিস আছে তো। শুয়ে শুয়ে সুলতানার কথাগুলো ভাবছিলাম। কি করব এখন আমি? একদিকে কাদুরি, একদিকে সুলতানা, তাছাড়া অন্যদিকে মা। কার কথা শুনব আমি? চিন্তায় মনে হচ্ছিল পাগলই হয়ে যাব। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 2টা বেজে গেছে। তখন সুলতানার কল করল। আর পালিয়ে যাওয়া নিয়েই কথা বলছিল। ও বলতে বলতে এক পর্যায়ে আমায় রাজি করিয়েই ফেলছিল। এখন শুধু ডেটটাই ঠিক করা বাকি। কথা শেষ করে ফোন রাখতেই কাদুরি বলল, কবে যাচ্ছেন পালিয়ে? কাদুরি, মানে একটু অবাক হয়ে। আমি। আর মানে করতে হবে না। সব শুনেছি আমি। তো পালিয়ে যাওয়ার দরকার কি? চাইলে তো এমনি বিয়ে করতে পারেন। কাদুরি, পারতাম, কিন্তু তোমার জন্যই সম্ভব হলো না। আমি। আমার জন্য মানে? কাদুরি, তোমার জন্য মানে তোমাকে মা আমার বউ ভাবে। তো যেহেতু বউ ভাবে সেহেতু সুলতানাকে বিয়ের কথা ভাবার তো প্রশ্নই আসে না। আমি। এতে আমার কি দোষ? কাদুরি, জানো না, একটু রেগেই বললাম, মা তোমাকে বউ ভাবছে। আর তুমিও চুপচাপ আছো। কই একবার ও তো সত্যিটা বলতে চাওনি? আমি। চাইনি তা ঠিক, কি আপনি ও তো সত্যিটা বলেননি। আপনি বলে দিলেই পারতেন। কাদুরি, পারতাম, শুধু মায়ের মুখের দিকে তাকিয়েই বলিনি। আমি। ও সেজন্যই বলেনি। তবে সমস্যা যেহেতু আমি, সমাধানও আমিই করব। কাদুরি, সমস্যার কারণ যেহেতু আমি, সমাধানটাও আমিই করব। কাদুরি, বলেই মুখটা ঘুরিয়ে নিল। সকালে কাদুরির ডাকে ঘুম ভাঙল। এই যে শুনছেন। কাদুরি, হুম্মম বলো। আমি। কবে যাবেন বলে ঠিক করলেন? কাদুরি, জানি না। আমি। জানেন না মানে? আপনি যাবেন আর আপনি জানেন না? কাদুরি, না, জানি না। তুমি একটা ডেট ঠিক করে দাও। তোমার যেহেতু এত মাথা ব্যথা। আমি। ওকে, আমি সারাদিন ভেবে একটা ডেট ঠিক করে রাখব। কাদুরি, বলেই চলে গেল। বসে বসে ভাবছি, কি অদ্ভুত মেয়েরে বাবা। আমি পালিয়ে যাওয়ার জন্য ও কত পাগল হয়ে গেছে। পরে অফিসে চলে গেলাম। অফিসে বসে আছি, তখন কাদুরির কল আসলো। হ্যালো। আমি। কি করেন? কাদুরি, কি করি মানে? অফিসে বসে মানুষ কি করে? আমি। পালিয়ে যাওয়ার প্ল্যান করে। কাদুরি, মানে কি? কি বলতে চাইছো তুমি? আমি। বলতে চাচ্ছি যে, আমি ভেবে ভেবে ডেটটা ঠিক করে ফেলেছি। কাদুরি, ওই মেয়ে, তুমি এত পাগল হচ্ছ কেন হুম্মম? আমি। এই আপনাকে মুক্তি দিতে আর মুক্তি নিতে। কাদুরি,
মানে? কিসের মুক্তি দিতে? আমি মুক্তি চেয়েছি তোমার কাছ থেকে। আমি আরে কিছু জিনিস আছে চেয়ে নিতে নয়, বুঝে দিতে হয়। যাই হোক, বাসায় আসুন, এই ব্যাপারে কথা হবে। কাদুরি বলেই কলটা কেটে দিল। বসে বসে ভাবছি কি করলে যে ভালো হবে বুঝতেছি না। আমি পালিয়ে গেলে কাদুরি তখন কি করবে? ওর তো কোনো কুলি করতে পারলাম না। ভাবনার অবসান ঘটিয়ে কল দিল সুলতানা। কিন্তু কেন জানি একদমই রিসিভ করতে ইচ্ছে করছে না। তবে ও কল করেই যাচ্ছিল। বাধ্য হয়েই কলটা রিসিভ করলাম। কি হলো, কল কেন ধরছিলে না? সুলতানা, এই তো ব্যস্ত ছিলাম আমি। যাই হোক শুনো, আমার বাসা থেকে বিয়ের জন্য খুব জোর করছে। আজকে ফাইনাল দেখা দেখতে আসবে। আজকে যদি সব ঠিক হয়ে যায় তবে শুক্রবারই বিয়ে। সুলতানা, মানে কি? আজকেই তো রবিবার। 4 দিনে কেমনে কি? আমি ছেলেদের খুব তাড়া, তাই 4 দিনেই বিয়ে। এখন কি করবে, তাড়াতাড়ি করো। আমি কিছুই জানি না, শুধু এইটা জানি আমি তোমাকে ছাড়া আর কাউকেই বিয়ে করব না। সুলতানা বলেই কান্না করতে করতে কল কেটে দিল। মাথায় আরেক চিন্তা ঢুকিয়ে দিল। তবে এত ভেবে আর লাভ নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। যে কোনো একজনের মায়া আমায় ছাড়তেই হবে। তবে সুলতানাকে বিয়ে করাটাই উচিত, কারণ কতদিনের সম্পর্ক আমাদের, কত ভরসা করে আমায়। পারবো না ওরে অন্য কারো হতে দেখতে। তাই আজকে বাসায় গিয়েই কাদুরির সাথে বসে ডেটটা ঠিক করে ফেলতে হবে। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে খেয়ে একা ছাদে বসে আছি। তখনই কাদুরি পাশে এসে বসে কাঁধে হাত রাখল। আমি একটু চমকে উঠলাম, কারণ এই প্রথম কাদুরি আমায় টাচ করেছে। শরীরে যেমন বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। অবাক হয়ে তাকিয়ে আছি। কি ব্যাপার, এত কি ভাবছেন? কাদুরি, কই কিছু না তো। আমি আমার চোখে ফাঁকি দেওয়ার বৃথা চেষ্টা করে লাভ নেই। এতটা দিন ধরে চিনি আপনাকে, এর আগে কখনো এতটা চিন্তা করতে দেখেনি আপনাকে। সুলতানাকে নিয়ে ভাবছেন তাই না? কাদুরি, হুমম কিছুই ভালো লাগছে না। কি করব এখন আমি? ওরও বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, পারবো না ওরে ছাড়া থাকতে। আমি বলেই কেঁদে ফেললাম। তারপর কাদুরি আমার মাথায় হাত রাখতেই অনেক আবেগে কাদুরিকে জড়িয়ে ধরে অনেক কাঁদলাম। সেদিন কাদুরি ও অনেক কেঁদেছিল। পরে রাতে দুজন মিলে ঠিক করলাম বুধবারই পালিয়ে যাব। প্লেন ছিল, অফিস যাবার নাম করে বের হয়ে যাব। পরে কয়েকদিন পরে কাদুরি মাকে সব সত্যি বলে দিবে। তখন বাধ্য হয়েই মা সব মেনে নিবে। বুধবার সকালে সত্যিই পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কাদুরি দরজা পর্যন্ত এসে বিদায় দিয়ে গিয়েছিল আমায়। এত চিন্তার মধ্যে ও মনটা খুশি খুশি, কারণ এতদিনের স্বপ্ন আজ পরিণতি পাবে। কথা ছিল বাস স্টেশন দাঁড়িয়ে থাকব, পরে সুলতানা আসবে, তারপর দূরে কোথাও চলে যাব। তবে দুর্ভাগ্যবশত ওই দিন সারাটা দিন দাঁড়িয়েছিলাম, কিন্তু ও আসলে না। হঠাৎই কাদুরির কল আসলো। কি ব্যাপার, কতদূর? বিয়ের কাজ সেরে ফেলছেন? কাদুরি, না, আমি। কেন, তবে কি বিয়ে না করেই? কাদুরি, চুপ ফাজিল মেয়ে। দেব কানের নিচে 4টা। পুরো কথা না শুনেই বকবক করতে থাকে। আমি একটু এরকমই, বেশি ভালো না। পচা। কাদুরি, ওই চুপ করবে তুমি, ভালো লাগছে না একদম। আমি তারপর কাদুরি কল কেটে দিল। কাদুরির কল কেটে দেখি ওয়েটিংয়ে সুলতানা কল করেছিল।
আমি ঝগড়া করতে করতে লক্ষ্যই করিনি। সাথে সাথে সুলতানাকে কল করলাম, তবে ওর ফোনটা বন্ধ। এত খারাপ লাগছিল তখন একে তো আসেনি। দ্বিতীয়ত ফোনটা ও বন্ধ করে রেখেছে। জানি না কি সমস্যা হয়েছে। কাদুরিকে ও এখন আচ্ছা করে দিতে ইচ্ছে হচ্ছিল। ওর সাথে তখন ঝগড়াটা না করলেই তো। সুলতানার কলটা চোখে পড়ত, আর কথাও হতো। পরে অপেক্ষা করতে করতে রাত 10টায় বাড়ি ফিরে আসলাম। দরজায় নক করছি তো করছি, দরজা খোলার নামই নেই। কাদুরিকে কল করলাম, ধরল না। মাকে কল করলাম, উনিও ধরল না। কি যে করি বুঝতেছিলাম না। পরে অনেকবার কল করার পর দরজা খুলে দিল। একটু রেগে বললাম, এত টাইম লাগে দরজা খুলতে? কোথায় ছিলে এতক্ষণ? আমি ছাদে ছিলাম। কাদুরি, ছাদে কি করছিলে? আমি দাঁড়িয়েছিলাম, ভালো লাগছিল তাই। যাই হোক, আপনি একা কেন? আপনার বউ কই? কাদুরি, আসেনি। আমি কেন? কাদুরি, জানি না। আমি জানেন না মানে? কাদুরি, রেগে গেলাম আমি। জানি না মানে জানি না, বুঝলে তুমি? আর তোমার জন্যই এত কিছু। আমি আবার কি করলাম আমি? কাদুরি, জানো না? আমি না জানি না কি করছি বলেন? কাদুরি, তখন কল কেন করেছ? তোমার সাথে ঝগড়া করছিলাম বলেই তো সুলতানার কলটা দেখতে পাইনি। জানি না কি না কি সমস্যার কারণে মেয়েটি আসেনি। আর তুমি কিনা মজা নিচ্ছ? আমি মজা নিচ্ছি? আমি আপনি পালিয়ে যাওয়ার জন্য কি না করেছি আমি? যাই হোক, সমস্যার কারণ যেহেতু আমি, তাই আমি আর কারো জীবনে সমস্যা হয়ে থাকব না। সময় করে নিজেই মুক্তি দিয়ে চলে যাব। কাদুরি বলেই সামনে থেকে চলে গেল। ঘরে ঢুকে চুপচাপ রুমে বসে আছি, কিছু খাইও নি। একটু পর কাদুরি রুমে ঢুকল, হাতে খাবারের প্লেট নিয়ে। সামনে এগিয়ে দিয়ে বলল, মুখ দেখে তো মনে হচ্ছে সারাদিন কিছু খাননি। নিন, খেয়ে নিন। কাদুরি, খাবো না আমি। আরে খেয়ে নিন, বেঁচে থাকলে পালিয়ে যেতে পারবেন। কাদুরি কথাটা বলেই হেসে ফেলল। একটু রাগ হল, তা ওর হাসি দেখে হেসে ফেললাম। আচ্ছা কাদুরি, একটা কথা বলি? আমি হুম্মম বলেন। কাদুরি, তোমাকে এত বকা দেই, রাগ দেখাই, তোমার রাগ হয় না? আমি হয়তো, তবে তখন সব রাগ জল হয়ে যায় যখন মনে পড়ে আপনি আমার জন্য কি কি করেছেন। বাদ দিন তো এই সব, আগে খেয়ে নিন। কাদুরি, তুমি খেয়েছ? আমি না। কাদুরি, কেন? আমি এমনি। কাদুরি, আমিও খাবো না যদি তুমি না খাও। যাও, তোমার জন্য ও খাবার নিয়ে আসো। আমি ঘরে আর খাবার নেই। কাদুরি, তবে এই খাবারটাই দুজনে ভাগাভাগি করে খাবো। ওকে। আমি হুমোমবলে কথায় সায় দিল। পরে দুজন একসাথে এক প্লেটেই খেয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎই অনেক রাতে সুলতানার কল আসলো। আমি তাড়াতাড়ি কলটা রিসিভ করলাম। কি ব্যাপার, তুমি আজ এলে না কেন? জানো কতটা সময় অপেক্ষা করেছি তোমার জন্য। কতবার কল করেছি, ফোনটাও বন্ধ করে রেখেছ। 10টায় বাসায় ফিরেছি আমি সরি বাবু। আমি আসতাম, কিন্তু যখনই বের হতে নিব তখনই মা দেখে বুঝে ফেলল, তাই ফোন নিয়ে নিছিল। পড়ে যাই কষ্ট করে ফোনটা নিয়ে তোমায় কল করেছিলাম, তুমি রিসিভই করনি।
আর এখন আমি লুকিয়ে ফোনটা নিয়ে তোমায় কল করেছি। কাল যে করেই হোক আমি বের হব। তুমি অপেক্ষা করো সকাল 9টায়, আগের জায়গাতেই। এখন রাখছি বাবু। আর শুনো, কাল যেন কোনোভাবেই মিস না হয়। মিস হলে কিন্তু বিয়ে কেউ ঠেকাতে পারবে না। শুক্রবারই আমার বিয়ের ডেট ফাইনাল হয়ে গিয়েছে, সুলতানা। ওকে, আমি ঠিক সময়েই ঠিক জায়গায় থাকব। তুমি এখন একটু শান্তিমতো ঘুমাও তো, আমি বলেই রেখে দিলাম। ফোন রাখতেই কাদুরি নড়েচড়ে উঠল। বুঝলাম, আজকে ও সবগুলো কথাই শুনেছে। এই তোমার সমস্যা কি গো? আমি কই, কি সমস্যা? কাদুরি, সব সময় এমন আড়ি কেন পাতো? আমি কই, কখন আড়ি পাতলাম? আর আপনার যদি এতই সমস্যা হয় তবে বাহিরে গিয়ে কথা বললেই পারতেন। সমস্যা সমাধান, কাদুরি। কেন? আমি কেন বাহিরে যাব হুমম? রুমটা কি তোমার নাকি আমার? কথাটা মুখ ফসকেই বেরিয়ে গেলে আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যেখানে বাড়িটাই আমার না, সেখানে রুমটা কি করে আমার হয়? কাদুরি, কথাটা একটু কষ্ট লাগল। বুঝলাম, খুব কষ্ট পেয়েই কথাটা বলেছে। তাই চুপ করে রইলাম। একটু পরে বলল, আমাকে নিয়ে আপনার খুব সমস্যা হচ্ছে তাই না? কাদুরি, কই না তো, আমি আরে আমি জানি তো সমস্যা যে হচ্ছে। আমার জন্যই এখন পালিয়ে বিয়ে করতে হচ্ছে। আসলে জানেন তো, আমি একটু বেশিই স্বার্থপর। যে উপকার করে তারই অপকার করি। ভাবছি কারো লাইফে আর সমস্যা হয়ে থাকব না। কাদুরি, মানে কি? কি করবে তুমি? আমি চলে যাব। কাদুরি, কোথায় চলে যাবে তুমি? আমি যেখানে যাওয়ার। কাদুরি, কোথাও যাওয়ার আছে নাকি তেমন কেউ? আমি হুম্মম আছে, আপনার থাকলে আমার থাকতে পারে না? কাদুরি, না পারে না। আমি কেন পারে না? আমার লাইফ যাকে খুশি একসেপ্ট করব, যাকে খুশি ডিলিট। এতে আপনি বলার কে? কাদুরি, আমিই বলার সব, কারণ যতদিন আমার বাড়ি থাকবে আমার কথায় চলবে, বুঝলে তুমি? আমি আপনার কথায় আর চলতে চাই না বলেই কাল সকালে আপনার আগে বাড়িটা ছাড়ব আমি। কাদুরি বলেই রেগে আমার রুম থেকে চলে গেল। পরে আর একটুও ঘুমাইনি। সারাক্ষণ ভাবলাম, কি বলে ফেললাম আমি? এখন যদি সত্যিই কাদুরি বাড়ি ছেড়ে চলে যায়, কোথায় যাবে ও? আমি ও একটা অকৃতজ্ঞ বেঈমান। না হলে কেউ উপকার করে তা বারবার স্মরণ করিয়ে দেয়। দূর, কিছুই ভালো লাগছে না। ভাবতে ভাবতে ফজরের আজান হয়ে গেল। নামাজ পড়েই আবারও ঘুমিয়ে পড়লাম। সকাল 8টায় উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ততক্ষণে ভুলেই গিয়েছিলাম কাদুরি যে বাড়ি ছেড়ে চলে যাবে বলেছে। পরে সুলতানার জন্য আগের দিনের মতো অপেক্ষা করতে করতে বিকেল হয়ে গেল। আজ ও এলো না। মনটাই ভেঙে গেল। সুলতানার উপর রাগ হচ্ছিল খুব। ও নিজেও আসছে না। আর ওর জন্য কাদুরিকে ও সারা জীবনের মতো নিজের করতে পারছি না। আবার কল করলে বলে দিব, আমি আর তোমাকে বিয়ে করতে পারব না বলেই বাড়ির পথে হাঁটছিলাম। তখন সুলতানার কল রিসিভ করে রাগ দেখাবো কি, এর আগে ওই কান্না করছিল। কি হলো, কান্না কেন করছো? আমি সরি বাবু। সুলতানা, সরি কেন? আমি পারলাম না শেষ রক্ষা করতে। সুলতানা, মানে? আমি মানে রাতে কথা বলার সময় মা শুনে নিয়েছে, তাই শুক্রবার যে বিয়েটা হওয়ার কথা ছিল তা আজকেই হয়ে গেছে। হয়তো আজকেই তোমার সাথে আমার শেষ কথা।
ভালো থেকো তুমি, সুলতানা। সুলতানা কল কেটে দিল। সুলতানার কথা শুনে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এতদিনের সম্পর্ক আমাদের ওরে নিয়ে কত স্বপ্ন দেখছি, আর সে কিনা ও আমাকে এভাবে ছেড়ে চলে যাবে ভাবতেই পারিনি। বুকের ব্যথায় চোখের কোনো দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে, একদমই চলছে না। ওইখানে মাথায় হাত দিয়ে বসে পড়লাম আমি। পরক্ষণে কাদুরির কথা মনে পড়তেই কেন জানি একটুও কষ্ট হচ্ছিল না। কেমন জানি মুক্তি মুক্তি লাগছিল। মনে হচ্ছিল আজকে বুকের উপর থেকে একটা চাপ উঠে গেছে। আজকে আমি আর দুটানায় নেই। আল্লাহ হয়তো যা করে তা ভালোই করে। কাদুরিই হয়তো আমার জন্য ঠিক। তাই তো সুলতানা নিজে থেকেই সাইড হয়ে গেছে। তাড়াতাড়ি মার্কেটে গেলাম। একটা বেনারসি শাড়ি, বউ সাজতেন যা যা লাগে সব কিনলাম, সাথে কিছু ফুল। ভাবতেছিলাম আজকে কাদুরিকে সত্যিকারের বউ বানাবো। মিথ্যা সম্পর্কটাকে আজ বাস্তব রূপ দেব। ভাবছি আর হাঁটছি। তখনই হঠাৎ মনে পড়ল কাদুরি যে বলেছিল আপনার আগেই আমি বাড়িটা ছাড়ব। মনে একটা অজানা ভয় কাজ করছিল। যদি সত্যিই ও বাড়ি ছেড়ে চলে যায়? সুলতানাকে হারিয়েছি, কাদুরিকে হারাতে পারব না। হাঁটাটা বিরক্ত লাগছিল, তাই দৌড়াতে শুরু করলাম। বাসায় পৌঁছে দরজা নক করতেই রূপা এসে দরজাটা খুলল। বুকটা মুচড়ো দিয়ে উঠল। অন্যদিন কাদুরি দরজা খুলত। সবকিছু হাত থেকে মেঝেতে ফেলে দিয়ে সারা বাড়ি কাদুরিকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। মন খারাপ করে নিজের রুমে দরজা আটকে বসে আছি, আর বসে বসে কাদুরির সাথে কাটানো মুহূর্তগুলো ভাবছি। কোথায় খুঁজব এখন আমি? সকালেই খুঁজতে বের হব। যতদিন খুঁজে না পাব ততদিন বাসায় ফিরব না। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 12টা। হঠাৎ দরজায় নক করার শব্দ। ভাবছিলাম রূপা হয়তো খাবার খাওয়ার জন্য ডাকছে, তাই আর দরজা খুললাম না। বসেই আছি। তখনই ফোনে একটা মেসেজ আসলো। কি ব্যাপার, নতুন বউকে কি সারা রাত বাহিরেই দাঁড় করিয়ে রাখবে নাকি? মেসেজটা দেখেই দৌড়ে গিয়ে দরজা খুললাম। দেখি কেউ নাই। ভাবলাম হয়তো মনের ভুল। একটু পর আরেকটা মেসেজ। আজকের রাতটা চাঁদের সাথে স্মরণীয় করে রাখতে চাই, তাই ছাদে অপেক্ষা করছি। তাড়াতাড়ি ছাদে গেলাম। গিয়ে দেখি সত্যিই একটা নতুন বউ দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় অপরূপ লাগছিল। ওই দিনই প্রথম অনুভব করতেছিলাম কাদুরি আমার ঘরে একটা লাল পরী, যাকে এতদিন কাছে পেয়েও বুঝিনি। তাই আর অপেক্ষা না করে জড়িয়ে ধরলাম। এই ছাড়ো বলছি, এ কদম ধরবে না কাদুরি। কেন কেন ধরব না? আমার বউকে আমি ধরব, তাতে তোমার কি? আমি ঈশ্বস গো, বিয়ে করলে কখন? কাদুরি এই যে এখন আমি এই মনের বিয়ে মানি না। আমাদের ধর্ম মোতাবেক বিয়ে হলেই তুমি আমার স্বামী, না হলে 100 হাত দূরে থাকো। আর তোমার সুলতানা কই হুমম? কাদুরি বেচারির বিয়ে হয়েছে, আমি দূরে ঠেলে দিয়ে বেঈমান, সেজন্যই কি আমার জন্য এত ভালোবাসা জেগেছে আজ? কাদুরি আরে না গো, যার সাথে বিধাতা ভাগ্য লিখেছে সেই তো বউ নাকি আমি। হইছে আর বুঝাতে হবে না। শুক্রবার পর্যন্ত আমায় টাচ করবে না কাদুরি। কেন? আমি কারণ মা বলছে শুক্রবারে আমাদের দুজনকে গ্রামে নিয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ে দিবে কাদুরি। হঠাৎ মা এমন ডিসিশন কেন নিল? তাছাড়া মা তো তোমাকে আমার বউই ভাবে। আমি ভাবত, কিন্তু সকালে যখন আমি বাড়ি থেকে চলে যেতে নিছিলাম
তখন মা দেখে ফেলেছে, আর তখন আমায় যেতে দিতে চায়নি। তাই আমি বাধ্য হয়েই সত্যিটা বলে দিয়েছি। তবে সুলতানার ব্যাপারটা বলিনি। ভাবছিলাম বউ নিয়ে বাসায় ফিরলেই বলবো, কাদুরি, ভাগ্য ভালো বলনি, আমি বলেই জোরে জড়িয়ে ধরলাম। কাদুরিকে জড়িয়ে বসে আছি। আমি, কাদুরি আর আমাদের প্রেমের সাক্ষী হয়ে রইল রাতের ওই চাঁদ। কি অদ্ভুত মিল! যেদিন খুঁজে পেয়েছিলাম সেদিন ও সাক্ষী হিসেবে ছিল রাতের ওই চাঁদ। আর আজকে সারা জীবনের মতো করে পেলাম। আজকে ও সাক্ষী হিসেবে রয়ে গেল সেই চাঁদ। চলবে।